সদ্য বিয়ে করা নববধূকে ঘরের সামনে পর্যন্ত নিয়ে এসেই নিজের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নেভির সিনিয়র অফিসার লেফটেন্যান্ট মেহরাজ মির্জা। বইয়ের চেহারাটা পর্যন্ত একবারও দেখেনি। মেহরাজকে আটকাতে মেহরাজের মা নাহিদা খাতুন দৌড়ে গেলেন মেহরাজের কাছে, কিন্তু মেহরাজের সোজাসাপটা উত্তর, মা, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এখন এর থেকে বেশি কিছু তোমরা আমার থেকে আশা করো না। এই বিষয়ে যদি আর কোনো জোরাজুরি করো তাহলে আর কখনো এ বাড়ি মুখ হব না আমি। কথাটা বলেই হেড অফিস থেকে আসা গাড়ি করে ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেয় মেহরাজ। পুরো বাড়িতে কান্নাঘুষো শুরু হয়ে গেছে বরের চলে যাওয়া নিয়ে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী নানা রকমের কথা বলছেন। এইভাবে মেয়েটার মুখ না দেখেই বর চলে গেল। নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে, আর মেয়েটাকে দেখতে অতটা ভালো না। নিশ্চয়ই মেহরাজের পছন্দ হয়নি, তাই তো ফেলে চলে গেছে। কি দেখেছি অমন সুন্দর একটা ছেলের সাথে এরকম একটা মেয়ের বিয়ে দিল কে জানে। এরকম আরও নানা আলোচনা সমালোচনা চলছে সবার মাঝে। আর সব কিছুর মূল হোতা হচ্ছেন আসিয়া রহমান, অর্থাৎ মেহরাজের খালা। তিনি সবার মাঝে মেহরাজের চলে যাওয়ার কথাটা ছড়িয়ে দিয়েছেন। মেহরাজের চলে যাওয়ার খবরটা শ্রেয়সীর কানেও এসেছে। শ্রেয়সী শেখ, যে বর্তমানে লাল বেনারসি সারা গায়ে গয়না, মাথায় ঘোমটা হাতে মেহেদি নিয়ে বসে আছে মেহরাজের ঘরে। কিন্তু আফসোস, যার জন্য এত সাজ সে একবারের জন্যও দেখল না। মেহরাজের ঘরটা খুব সুন্দর করে বিভিন্ন রকমের ফুল, ফেরি লাইট দিয়ে সাজানো। শ্রেয়সীর সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় একবার তাকালো। মুখে তেমন কোনো কৃত্রিম মেকআপের আস্তরণ নেই, শুধু ঠোঁটে লিপস্টিক আর কপালে একটা কালো টিপ। এইটুকু সাজে শ্রেয়সীকে অসম্ভব সুন্দর লাগছে। শ্রেয়সীর চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এইভাবে লোকটা ওকে অপমান করলো কেন? শ্রেয়সীর কী দোষ? কথাগুলো ভেবেই পুনরায় ফুঁফিয়ে উঠল শ্রেয়সী। ড্রয়িং রুমে বসে আছেন নাহিদা খাতুন, নিলয় মির্জা, আসিয়া রহমান, মোস্তফা রহমান, শারমিন খাতুন আর হাসান সাহেব। মেহরাজের বাবা নিলয় মির্জা চিন্তিত গলায় বলে ওঠেন, আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে মেহরাজ এমন একটা কাজ করবে। পুরো সমাজ পরিবার সবার সামনে আমার মাথা নিচু করে দিল। এরকম একটা কাজ করার আগে একবারও আমাদের কথাটা ভাবলো না ও। নিলয় সাহেবের কথা শুনে মেহরাজের দাদা হাসান সাহেব বলে ওঠে, ওর কি দোষ? তোরা সবাই তো জোর করে বিয়েটা দিলি, তাও আবার নাহিদার মিথ্যা অসুস্থতার নাটক করে। ও তো বিয়ে করতেই চায়নি, কিন্তু তোরা কি করলি? মিথ্যে রিপোর্ট সাজালি নাহিদার মায়ের অসুস্থতার। শেষমেশ নাহিদার মায়ের কসমও দিলি ওকে। তোরা তো সবাই জানিস নাহিদার মা কতটা দুর্বল জায়গা ওর। আসিয়া রহমান ও হাসান আহমেদের কথায় সায় জানিয়ে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন বাবা। তোমরা সবাই তো জানতে না মেহরাজ আমার মেয়ে নাবিলাকে পছন্দ করে। অনেকবার তো এটাও কানে এসেছে যে ওদের মধ্যে সম্পর্কও রয়েছে। তাহলে তোমরা কি করে মেহরাজের সাথে ওই মেয়ের বিয়ে দিলে? ওদের কথোপকথনের মাঝেই বাইরে থেকে বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ ছুটে এসে বলতে শুরু করে, বড় মালিক, নতুন ভাবির বাড়ির লোকজন আসতেছে এখানে। আব্দুল্লাহর কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওরা কেউ শ্রেয়সীর বাড়ির লোকজনকে মেহরাজের চলে যাওয়া নিয়ে কিছু জানায়নি। ভেবেছিল আরও 2-3 দিন পর ওদের সাথে বসে এই বিষয়ে ঠান্ডা মাথায় আলোচনা করবেন। কিন্তু এখন তো ওদের চিন্তার মাঝে ঘরের ভেতর প্রবেশ করেন শ্রেয়সীর বাবা আলতাফ শেখ ও শ্রেয়সীর ভাই সিয়াম শেখ। দুজনে অগ্নিমূর্তি ধারণ করে আছেন। ওদের দুজনকে দেখে হাসান সাহেব কিছু বলবেন, তার আগে আলতাফ শেখ তাকে থামিয়ে নিলয় সাহেবের উদ্দেশ্যে বলতে শুরু করেন, আপনাদের সাহস কি করে হলো এত বড় কথা আমাদের থেকে লুকানোর? আপনাদের ছেলের বিয়েতে মত না থাকলে আমাদের বলে দিতে পারতেন। আমরা কি জোর করেছিলাম আপনাদের ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিতে? কেন এইভাবে আমার মেয়ের সাথে এমন করলেন আপনারা? আলতাফ শেখের কথা শুনে নিলয় সাহেব ওনাকে বুঝানোর উদ্দেশ্যে বলে ওঠেন, আপনি একটু শান্ত হন ভাই। দেখুন, আমরাও বুঝতে পারিনি যে এমন কিছু হবে। কি বুঝতে পারেননি? আপনার ছেলে বিয়ের পরে এভাবে চলে যাবে এটা? নাকি আপনার ছেলের এই বিয়েতে মত ছিল না সেটা? আচ্ছা, সব কিছুই মানলাম, কিন্তু আপনার ছেলে যে আজ বিয়ের পর আমার বোনের মুখটা পর্যন্ত না দেখে চলে গেছে, সেটা কি একবারও জানিয়েছেন আপনারা আমাদেরকে? একবারও প্রয়োজনবোধ মনে করেননি? কেন, আপনারা খুব পাওয়ারফুল বলে? আপনি আর্মির জেনারেল, আপনার ছেলে নেভির কমান্ডার, এই কারণেই আপনারা মানুষ মনে করেননি না? না না, এমন কিছু না। থাক, আর কোনো কিছু বোঝাতে হবে না। আমরা আজকেই আমার বোনকে এখান থেকে নিয়ে চলে যাব। নিলয় সাহেব আর কিছু বলার আগে সিয়াম বলে ওঠে,
সিয়ামের কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। হাসান সাহেব মুহূর্তেরই এর বিরোধিতা করে বলেন, না না, এটা কি বলছো তুমি? এভাবে একটা সম্পর্ক চাইলে ভাঙা যায় না। কিসের সম্পর্ক? ও যার হাত ধরতে এখানে এসেছে সে তোর মুখ দেখতেও নারাজ। এমন সম্পর্কে আমার বোনকে রাখবো না আমরা। ওকে নিচে নিয়ে আসুন। নাহিদা খাতুন শান্ত সুরে বলেন, বাবা, একটু বোঝার চেষ্টা করো। এইভাবে বিয়ের দিনে এমন একটা কাজ করো না। আপনার ছেলে যখন চলে যাচ্ছিল তখন ওকে বোঝাতে পারেননি যাতে বিয়ের দিন এমন কাজ না করে? মুহূর্তেই চুপসে যায় নাহিদা খাতুন। আর কিছু বলার মতো মুখ নেই ওনার। কী বা বলবে যেখানে নিজের ছেলে এমন একটা কাজ করেছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে আসা হয় শ্রেয়সীকে। চোখ মুখ ফুলে আছে মেয়েটার, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ কান্না করেছে। মেয়েকে দেখে বুক মোচড় দিয়ে ওঠে আলতাফ শেখের। একদিন এই মেয়েটার অবস্থা নাজেহাল। মেয়ের হাত ধরেই শ্রেয়সীকে নিয়ে বেরিয়ে যেতে থাকে আলতাফ শেখ। ঘরের চৌকাঠ পেরোনোর সময় শ্রেয়সীর চোখের সামনে ভাসতে থাকে ঘরে প্রবেশ করার দৃশ্যটি। কেটে গেছে 2 দিন। 2 দিন পরেও শ্রেয়সীদের বাড়ির পরিস্থিতি থমথমে। এখন সময় সকাল 9টা। শ্রেয়সী হাতে নিয়ে বসে আছে ডিভোর্স পেপার, যেটা মেহেরাজের বাড়ি থেকে এসেছে। কাগজটায় জলজল করছে টানা টানা লেখা মেহেরাজ মির্জার সাইনটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। এখানে মেহেরাজের সাইন আছে, তার মানে মেহেরাজ এখানে এসেছে আর তারপরেই সাইন করেছে। আর নয়তো যেখানে গেছে সেখান থেকেই ডিভোর্স পেপার পাঠিয়েছে শ্রেয়সীর জন্য। এত তাড়া কিসের বিয়েটা ভেঙে দেওয়ার? শ্রেয়সী তো চলেই এসেছিল ওখান থেকে, শুধু নামটাই জুড়ে ছিল অচেনা মানুষটার সাথে। সেটা নিয়েও এত সমস্যা? শ্রেয়সীর ভাবনার মাঝে শ্যাম শ্রেয়সীর মাথায় হাত রেখে বলে, বনু, সাইনটা করে দে। এই অসুস্থ সম্পর্কটা থেকে মুক্তি পাবি তুই। সিয়ামের কথাটা শুনে শ্রেয়সীর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে নেয় শ্রেয়সী। সাইন করতে চাইলেও হাত কেঁপে উঠছে শ্রেয়সীর। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। তারপরও কাঁপা কাঁপা হাতে সই করে দেয় শ্রেয়সী। শেষ হয়ে যায় একটি সম্পর্ক। কিন্তু সত্যি কি শেষ, নাকি শুরু হতে চলেছে নতুন গল্পের? কেটে গেছে কয়েক মাস। এই কয়েক মাসে বদলে গেছে অনেক কিছু। বদলেছে শ্রেয়সীর জীবনের সমীকরণও। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছে শ্রেয়সী। যখন ওর বিয়ে হয়েছিল তখন ছিল 10ম শ্রেণীতে। দেখতে দেখতে স্কুল জীবন শেষ। এসএসসি পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে শ্রেয়সী জীবনের পুরনো ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। যদিও জিনিসটা ওর জন্য অতটা সহজ ছিল না, কিন্তু জীবন তার কারোর জন্য থেমে থাকে না। ঠিক তেমনি শ্রেয়সীর জীবনও থেমে নেই। হ্যাঁ, এটা সত্যি, শ্রেয়সী এখন ওই মানুষটাকে পুরোপুরি ভুলতে পারেনি। কিন্তু ও বিশ্বাস করে যখন এতটা নিজেকে সামলাতে পেরেছে, তাহলে একদিন নিশ্চয়ই মানুষটাকেও ঠিক ভুলে যাবে শ্রেয়সী। যার শ্রেয়সীকে দরকার নেই, শ্রেয়সীরও তার দরকার নেই। শ্রেয়সীর পরিবারে বিয়েটা নিয়ে এখন আর কোনো রকম কথাবার্তা হয় না। এখন এই বাড়িতে ওই বিয়ের কথা তোলাও নিষেধ। যে সমস্ত বিয়ের চিহ্ন ছিল, বিয়ের কার্ড, ওই বাড়ি থেকে দেওয়া শ্রেয়সীকে সোনার বালা, নাকফুল, চেন সব ডিভোর্স পেপারের সাথে আলতাফ শেখ ওই বাড়ি পাঠিয়ে দিয়েছে। শ্রেয়সীকে এখন তার পরিবার একটা সুন্দর জীবন দিতে চায়। আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শ্রেয়সীকে নামকরা কলেজে ভর্তি করাবে। যতই শ্রেয়সী রাজি ছিল না। তবে যখন শ্রেয়সীর প্রিয় বান্ধবী ইরু ভর্তি হয়, তখন শ্রেয়সীও ভর্তি হয় চট্টগ্রাম নৌভানী স্কুল অ্যান্ড কলেজে। সকাল থেকে শ্রেয়সীর ব্যস্ততা আকাশ ছোঁয়া। আজকে কলেজে অ্যানুয়াল ফাংশন, ডিসপ্লেতে নাম দিয়েছে শ্রেয়সী, তাই তার সকাল থেকে এত তোড়জোড়। যদিও ইরুও দিয়েছে, তবে ইরুর এসব নিয়ে কোনো চিন্তা নেই। যত চিন্তা সব শ্রেয়সীর এদিক সেদিক দৌড়াদৌড়ি দেখে শ্রেয়সীর মা খাদিজা খাতুন শ্রেয়সীকে পার্লারে যেতে বলে, তবে শ্রেয়সী যায় না। পরে বাধ্য হয়ে সিয়ামের নতুন বিয়ে করা বউ তোহা শ্রেয়সীকে সাজিয়ে দেয়। সিয়াম আর তোহার বিয়ে হয়েছে আজ 1 মাস। শ্রেয়সীর পরনে রানী গোলাপি রঙের একটা শাড়ি, ফর্সা শরীরে মানিয়েছে দারুণ। আর ইরু পরেছে লাল রঙের একটি শাড়ি। ইরুকেও দেখতে বেশ সুন্দর লাগছে। ভিডিও কলে দেখছে দুজনকে। শ্রেয়সী নিজের খোপা ঠিক করে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিল। হ্যাঁ, ঠিক লাগছে, ওকে একদম পারফেক্ট। তোহা শ্রেয়সীর গাল দুটো টেনে বলে, আমার ননদিনের উপর কারো নজর না লাগুক, মাশাল্লাহ। তোহার কথায় শ্রেয়সীর লজ্জা পায়, কিন্তু ঘড়ির দিকে চোখ যেতেই শ্রেয়সীর চক্ষু চড়ক গাছ। ঘড়িতে সকাল 9টা বাজে। ওদের প্রোগ্রাম শুরু হবে 9টা 30-এ। মিহি তাড়াহুড়ো করে ইরুকে বাড়ি থেকে বের হতে কল কেটে দেয়। তারপর নিজেও সম্পূর্ণ রেডি হয়ে যেতেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মায়ের থেকে বিদায় নিয়ে।
রিক্সা করে কলেজ গেটের সামনে নামতেই চোখে পড়ে কলেজের গেটের সাজসজ্জা। গেট যেহেতু এত সুন্দর করে সাজিয়েছে, ক্যাম্পাস নিশ্চয়ই আরো সুন্দর করে সাজানো। কথাটা ভেবেই কলেজে ঢুকে পড়ে শ্রেয়সী আর ইরু। কলেজের ভেতরে ঢুকতেই দেখতে পেল কিছু নীল সমুদ্র রঙের পোশাক পরিহিত লোক হাতে ইয়া বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এরা নেভির লোক। কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশনে এনাদের আগমন হয়। এত পাহারার কি আছে কলেজে? কেউ কি পারমাণবিক বোমা মারবে নাকি? যত সব কথা ভেবেই ভেঙচি কাটল শ্রেয়সী আর ইরু কোনো দিকে আর না তাকিয়ে ডিসপ্লে গার্লদের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। রুমে বসে আলতে পড়ছে শ্রেয়সী, পাশে ইরু নাচের প্র্যাকটিস করছে। পুরো রুমে আরো অনেক মেয়েরা রয়েছে। কেউ ড্যান্স প্র্যাকটিস করছে, কেউ কথা বলছে, কেউ ছবি তুলছে, আবার কেউ নিজেদের পোশাক ঠিক করছে। এত শোরগোলের মধ্যে ড্রাম আর বাঁশির শব্দ বেজে উঠল। পরপর বাজতেই থাকলো। শ্রেয়সী পাশে থাকা জানালা দিয়ে একবার উকি দিয়ে তাকালো। ওই তো নেভি রঙের ড্রেস পরিহিত 2 সারি স্কাউট প্যারেড করছে। নিশ্চয় প্রধান অতিথি আসছে। শ্রেয়সী চট্টগ্রামে থাকলেও এই প্রথম এইসব দেখছে, তাই উৎসুক চোখে তাকিয়ে রইল সেদিকে। এসকর্টদের মাঝখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো সাদা পোশাকধারী এক দীর্ঘদেহী অবয়ব। মাথায় টুপি, কাঁধে হরেক রকমের ব্যাজ, চোখে রোদ চশমা, হাতে রোলাক্সের ঘড়ি, পায়ে কালো পালিশ করা বুট জুতা। নিঃসন্দেহে বলা যাবে এই লোক মাত্রাতিরিক্ত সুদর্শন। তার আগমনে স্বাগত জানাতে উপস্থিত আছে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা। শ্রেয়সীর কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। মুহূর্তে বুকে হাত চলে যায় শ্রেয়সী হতভম্বের মতো চেয়ে থাকতে থাকতে আওড়ায়, কে এই লোক? তখনই বাইরে থেকে আসা শীতল বাতাস ছুঁয়ে যায় শ্রেয়সীকে। জানালায় লাগানো একটা গাঁদা ফুল ছিঁড়ে পড়ে হাতে। এক টুকরো প্রশান্তি যেন ছড়িয়ে পড়ে শ্রেয়সীর অন্তরে। খুব ভালোভাবে কিছুক্ষণ আগে শেষ হয়েছে শ্রেয়সীদের ডিসপ্লে। স্যার ম্যামরা অনেক প্রশংসা করেছে। বর্তমানে শ্রেয়সী বসে রয়েছে ডিসপ্লে গার্লদের রুমে। শ্রেয়সীর কোনো জানি না কিছুই ভালো লাগছে না। কেমন এমন অনুভূতি হচ্ছে ওর। তখনই হঠাৎ শ্রেয়সীর ক্লাসমেট মাইমুনা এসে বলল, এই শ্রেয়সী চল, শারমিন ম্যাম আমাদের সব ডিসপ্লে গার্লদের নিয়ে একটা গ্রুপ ফটো তুলবে। ইরু ওখানেই আছে, তোকে খুঁজছে। মাইমুনার কথায় শ্রেয়সী ও মাইমুনার সাথে রওনা হয়। বাইরে এসে দেখতে পায় ম্যাম সব মেয়েদের স্টেজে তুলেছে। যেখানে আগে থেকে বসে আছেন তখনকার সেই সুদর্শন নেভিয়ান। শ্রেয়সীর পা থমকে যায়। বুকের ভেতর কেমন ড্রিম ড্রিম শব্দ বেজে ওঠে। কিরে শ্রেয়সী, দাঁড়িয়ে পড়লি কেন? চল। কথাটা বলে শ্রেয়সীকে আর কোনো কিছু বলতে না দিয়ে টানতে টানতে স্টেজের কাছে নিয়ে এলো মাইমুনা। স্টেজের কাছাকাছি আসতেই পুনরায় শুরু হলো সেই ধুকভুকানি। শ্রেয়সী শুনতে পাচ্ছে লোকটা কারোর সাথে কথা বলছে কাটকাট গলায়। শ্রেয়সী টের পাচ্ছে শরীরের কম্পন। মনে হচ্ছে এক্ষুনি এখানে গগন হারাবে সে। শ্রেয়সী দেখে লোকটা কেউ একজনের সাথে বেশ স্মিতভাবে হেসে কথা বলছে। শ্রেয়সী যেন মুগ্ধ হয়ে যায় সেই হাসিতে। গ্রুপ ফটো তোলার পর সবাই যখন মেয়ে আসে তখন শ্রেয়সীও নেমে আসে স্টেজ থেকে। তবে হঠাৎ কিছু একটা মনে পড়তেই স্টেজে উঠে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে শুরু করে। আই শ্রেয়সী, কি করছিস? এরুর কথায় শ্রেয়সী চিন্তিত কণ্ঠে বলে, আমার একটা নুপুর কোথাও হারিয়ে গিয়েছে, তুই একটু দেখ না। ইরু গত সপ্তাহে আব্বু কিনে দিয়েছিল ওটা। ইরু শ্রেয়সীর কথা শুনে শ্রেয়সীর পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে শ্রেয়সীর এক পা খালি। আচ্ছা দাঁড়া, দেখছি। কথাটা বলে ইরুও খুঁজতে শুরু করে। শ্রেয়সীর নুপুর খুঁজছিল, তখনই কানে আসে এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠ। এই মেয়ে। শ্রেয়সী কণ্ঠ অনুসরণ করে পাশে তাকাতেই দেখতে পায় সেই নেভিয়ানকে, যে দাম্ভিকতার সাথে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখতে পেতে পুনরায় শুরু হয় বুকের ধুকভুকানি, শুরু হয় শরীরের কম্পন। শ্রেয়সীকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেহেরাজ এক পা এগিয়ে শ্রেয়সীর সামনে এসে বলে, কোন ক্লাস? শ্রেয়সী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে বলছেন? তোমার কি মনে হয়? শ্রেয়সী আর কিছু বলবে তখনই কোথা থেকে ইরু আগিয়ে আসতে আসতে বলে, আই শ্রেয়সী, কার সাথে কথা বলছিস? শ্রেয়সীর কাছাকাছি আসতেই সামনের লোকটাকে দেখে আশ্চর্য হয়ে গেল ইরু। এ তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এনার সাথে শ্রেয়সী কি কথা বলছিল? ইরু মেহেরাজের দিকে তাকিয়ে শ্রেয়সীর হাত ধরে বলল, শ্রেয়সী চল, পরে খুঁজে নেব। কথাটা বলে শ্রেয়সীর হাত ধরে নিয়ে চলে গেল ইরু। ওরা চলে যেতে পকেট থেকে একটা পায়েল বের করে সেটা উপরে তুলে আবারও হাতের মুঠোয় এনে মেহেরাজ বিড়বিড় করল, শ্রেয়সী, কোথায় যেন নামটা শুনেছি আমি এর আগেও।
বাড়ি এসে নিজের ঘরে শুয়ে আছে শ্রেয়সী। বারবার কলেজে সেই লোকটার প্রতিচ্ছবি মনে পড়ছে। কতই বোকা না শ্রেয়সী, লোকটার সামনে কেমন বোকার মতো আচরণ করেছে। এখন সেগুলো ভাবলেই শ্রেয়সীর নিজের উপর লাগে। শ্রেয়সীর ভাবনার মাঝে দরজা খাবারের প্লেট নিয়ে এসে দাঁড়ায় তোহা, তারপর বলে, শ্রেয়সী আসবো? ভাবি, আসো আসো, তা আবার জিজ্ঞাসা করা লাগে? তোহা হেসে ভিতরে ঢুকে। শ্রেয়সী বিছানায় উঠে বাবু হয়ে বসে। তোহা শ্রেয়সীর সামনে খাবারের প্লেট রেখে বলে, তো আজ অনুষ্ঠান কেমন উপভোগ করলে, বললে না তো? অনেক ভালো, কিন্তু কিন্তু আবার কি? শ্রেয়সী এবার একটু মন খারাপ করে বলল, আব্বুর কিনে দেওয়া নতুন নূপুরটা হারিয়ে গেছে। কত করে খুঁজেও পেলাম না ভাবি। কিভাবে? যখন স্টেজে ছিলাম তখন ছিল, কিন্তু নেমে আসার পর আর দেখি নাই। ইরু আর আমি কত খুঁজলাম, ম্যামকেও বলেছি, তবে পাইনি। এখন আব্বুকে বললে আব্বু কষ্ট পাবে। ধুর বোকা, আব্বু কিছুই বলবে না, কারণ আব্বু জানে আমাদের প্রিয়সী ইচ্ছা করে হারায়নি। কথাটা বলে তোহা হাসলো। তার সাথে সিয়ামের বিয়ের পর ভেবেছিল তোর শ্বশুরবাড়ি কেমন হবে, তার ননদ দেবর কেমন হবে, সবকিছু ভেবে ভয় পেত। কারণ তার বড় বোনের শ্বশুরবাড়ির লোক খুব খারাপ। তার বোনের গায়ে তার দুলোভাই হাত তুলত। কিন্তু এই বাড়িতে আসার পর তোহার ভাবনা কেটে গেছে। আলতাফ শেখ আর খাদিজা খাতুনের মতো শ্বশুর শাশুড়ি নামক বাবা মা পেয়ে সে গর্বিত। আর শ্রেয়সীকে নিজের আপন ছোট বোনের মতো দেখে। শ্রেয়সীর ছোট একটা ভাই আছে, সায়ান, বয়স 10-এর কোঠায়, তবে এখনো বাচ্চা, ক্লাস 4-এ পড়ে। সেও ভাবি বলতে পাগল। তোহা নিজেকে ভাগ্যবতী মনে করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়ে। প্রবল ঠান্ডা, স্নিগ্ধ বাতাস চারিপাশে, পাখিরা উঠছে আকাশে। চট্টগ্রাম বন্দরে নির্দিষ্ট একটা জাহাজের একদম কিনারায় দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট কমান্ডার মেহেরাজ মির্জা। সামনে নীল সমুদ্রের উত্তাল জলরাশি। মেহেরাজের পরনে সাদা রঙের শার্ট, কাঁধে ব্যাজ লাগানো, হাতেও ব্যাজ, মাথায় থাকা টুপিটা হাতে রাখা, পায়ে পালিশ করা কালো বুট। ঈগলের চোখে তাকিয়ে দেখছে চারিপাশ নিখুঁতভাবে। বেশ কিছুক্ষণ চারিপাশ টহল দিয়ে জাহাজের কেবিনের দিকে হাঁটা ধরতে একজন সাব লেফটেন্যান্ট এসে দাঁড়ায় মেহেরাজের সামনে। মেহেরাজ সালাম দিলে সে উত্তর দেয় সালামের। তারপর লোকটা মেহেরাজের সাথে হেঁটে আবারও জাহাজের কিনারে এসে দাঁড়ায়। প্রবল বাতাসে মেহেরাজের চুল উঠছে। লোকটা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, ছুটিতে যাবেন না এবার? কিসের ছুটি? এই মিশন সাকসেসফুল হওয়ার পর প্রায় 3 মাসের ছুটি দেওয়ার কথা ছিল, সেটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর আমার বিয়ের পারমিশনও দিয়ে দিছে। আপনি কবে বিয়ে করবেন স্যার? মেহেরাজের সামনে থাকা ছেলেটার নাম অনয়। ছেলেটা বেশ হাসি খুশি মিশুক প্রকৃতির। মেহেরাজ যদিও গম্ভীর চুপচাপ প্রকৃতির, তবু অনয় তার বেশ ভালো লাগে। সবাইকে সম্মান করে ছেলেটা। মিশনে থাকাকালীন মেহেরাজের সাথে যোগাযোগ হয় অনয়ের। অনয়ের প্রথম এমন বড় একটা মিশন ছিল মেহেরাজের টিমের সাথে। অনয়ের কথায় মেহেরাজের প্রতি উত্তর করে না, কিন্তু মনে পড়ে যায় প্রায় 8 মাস আগে তার বিয়ে করে ফেলে রেখে আসা মেয়েটার কথা। নামমাত্র স্ত্রী ছিল তার, মুখটাও দেখার সুযোগ হয়নি। সে কি এখনো আছে? নিজের ভাবনায় মেহেরাজ নিজেই বিরক্ত হয়। এই 8 মাসে একবার ছুটি পেয়েছিল বিশেষ কোনো ডেতে, তবে মেহেরাজ ছুটি গ্রহণ করেনি। তো এবার অনেকদিন পর বাড়িতে যাবে। কতদিন হয়ে গেল বাড়ির সাথে তার যোগাযোগ হয় না। বিকাল 5:30। ইরুর সাথে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে আর ঝালমুড়ি খাচ্ছে শ্রেয়সী। ইরু হলো শ্রেয়সীর ছোটকালের বান্ধবী, আর বরাবরই ইরু প্রেয়সীকে সবসময় প্রোটেক্ট করে সব খারাপ জিনিস হতে। তাই শ্রেয়সীর ভীষণ ভালো লাগে ইরুকে। হাঁটতে হাঁটতে ইরু বলে, মুস্তফা স্যার কি পড়াচ্ছে বুঝতে পারছি না। ফিজিক্সের আগা মাথা কিছুই মাথাতে ঢুকছে না। স্যারকে বলেও লাভ হচ্ছে না। কি করবো বলতো শ্রেয়সী? শ্রেয়সী গালে থাকা ঝালমুড়ি চিবোতে চিবোতে বলল, মাস গেলে 3000 টাকা দিতে হচ্ছে, কিন্তু স্যার ভালো পড়াচ্ছে না। আবার ফেল করলে বলবে ব্রেন ভালো না। আব্বুকে আজ বলনি খুলে, স্যার পাল্টাতে হবে। আমিও তাই ভাবছি। বাড়িতে গিয়ে আগে ভাইয়াকে বলবো, কারণ মোস্তফা স্যারের কাছে ভাইয়া ভর্তি করেছিল। তারপর ভাইয়া কি বলে শুনে আব্বুকে বলবো। আচ্ছা, আমাকে জানাস কি বলে আঙ্কেল? আচ্ছা। শ্রেয়সী আর ইরু হেঁটে এসে থামে রিক্সা স্ট্যান্ডে। তারপর রিক্সায় উঠে বসে। তাদের বাড়ি থেকে বেশ 15 মিনিট লাগে মুস্তফা স্যারের কাছে পড়তে আসতে।
তাই রিক্সাতে করেই আসে, কিন্তু আবার ফুটপাত ধরে বেশ খানিকটা গলির রাস্তায় যেতে হয়, কিন্তু সেখানে রিক্সা যায় না। রিক্সায় বসার পর রিক্সা চলতে শুরু করে। ইরু ব্যাগ থেকে মোবাইল বের করে আজকের কলেজে তোলা ছবিগুলো দেখতে শুরু করে। তারপর হঠাৎ একটা ছবিতে চোখ যেতে ইরু বলে, শ্রেয়সী দেখ, স্টেজে তোলা বেশ কয়েকটা ছবিতে প্রধান অতিথি তোর দিকে আর চোখে তাকিয়ে আছে। কথাটা বলে ইরু ছবিটা জুম করে শ্রেয়সীকে দেখায়। কলেজে থাকা অবস্থাতে শ্রেয়সী লক্ষ্য করেছিল কেউ তাকে দেখছে, বিশেষ করে তার প্রথম দেখায় ক্রাশ খাওয়া লোকটা। কিন্তু শ্রেয়সী যতবার তাকিয়েছে ততবার দেখেছে লোকটা অন্য কারোর সাথে কথা বলছে। ইরু শ্রেয়সী যে কিছু বলতে না দেখে নিজেই আবার বলে, যাই বলিস, অফিসারটা কিন্তু সেই হ্যান্ডসাম। মাইমুনা তো কথা বলতে গেছিল এক ফাঁকে, যে অন্তত নামটা জিজ্ঞেস করবে, কিন্তু পাত্তাই দেয়নি মাইমুনাকে। কারণ লোকটি বুঝেছিল মাইমুনা পাগল, যেখানে তার বুকের নেমপ্লেটে স্পষ্ট লেখা মেহরাজ। এতক্ষণ ইরুর বলা কথাগুলো চুপচাপ শুনলেও হঠাৎ শ্রেয়সীর বুকের ভেতর পুরনো ব্যথা শুরু হয় মেহরাজ নামটা শুনে। মনে পড়ে সেদিন বিয়ের কথা, যখন কবুলবেলার সময় নিঃস্বামীর নামটা শুনেছিল মেহরাজ। মাথায় লম্বা ঘোমটা থাকা মুখটা দেখা হয়নি শ্রেয়সীর, তবে সেসব তো এখন অতীত। আর কিসের কি ভাবছে? একজন সৎ মানুষকে বিয়ের দুদিন পর একটা মেয়েকে ডিভোর্সের মতো কলঙ্ক দিতে পারে? নিশ্চয়ই পারে না। সেখানে কলেজের প্রধান অতিথি তো বিশাল নাম করা একজন মানুষ, সে নিশ্চয়ই তার প্রাক্তন স্বামীর মতো না। নাম এক হলেই কি চরিত্র এক হয়? 8:30টার দিকে অফিসের দেওয়া নিজের পার্সোনাল গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মেহরাজ। কতদিন পর বাড়িতে যাচ্ছে, আরও আগেই বের হতে হবে, একটু শপিংয়ে গেছিল তাই দেরি। মেহরাজের অফিস থেকে বাড়ির দূরত্ব 2.5 ঘন্টার, যদি জ্যাম থাকে তাহলে আরও দূর। এই 2.5 ঘন্টার রাস্তা 8 মাস পর পার করছে মেহরাজ। যদিও সেদিন মায়ের উপর রাগ করে বলেছিল বিয়েটা সে মানে না, তবে একটা স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক কি অস্বীকার করা যায়? তাই মেহরাজও অস্বীকার করবে না। মেয়েটার জন্য অনেক খুঁজে 3টে শাড়ি নিয়েছে, যদিও জানে মেয়েটাকে কেমন দেখতে, তবে এটা জানে মেয়েটার হয়তো অনেক অভিমান জমেছে তার উপর। রাত 1:25 মির্জাবাড়ির মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছে একটা কালো রঙের প্রাইভেট। দারোয়ান গাড়ির দিকে এগিয়ে যেতেই মেহরাজ জানালার কাজ নামিয়ে দেয়। দারোয়ান মেহরাজকে চিনতে পেরে সালাম দেয়, তারপর গিয়ে বিশাল গেটটা টেনে খুলে দেয়। মেহরাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে। বিশাল এরিয়া নিয়ে মির্জাবাড়ি হাসান সাহেবের অনেক শখের বাড়ি। নিজের কর্মজীবনে তিল তিল করে গড়ে তুলেছে বাড়িটি। 2তলা বিশিষ্ট বাড়িটা অসম্ভব সুন্দর। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই বিশাল ডাইনিং, একপাশে রান্নাঘর, রান্নাঘরের পাশ ঘেঁষে পরপর 2টো বেডরুম, তারপর একটা লাইব্রেরি রুমের পাশ দিয়ে 2তলা ওঠার সিঁড়ি। 2তলায় উঠতেই পরপর 3টা ঘর, 3 নম্বর ঘরের পাশ দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। নিলয় সাহেবের 2 ছেলে, বড় ছেলে মেহরাজ মির্জা ও ছোট ছেলে ইভান মির্জা। ইভান কানাডাতে ডাক্তারি পড়ছে। দেশে আসতে বললে একটাই কথা বলে, ডিগ্রি নিয়েই ফিরবে, তার আগে না। নাহিদা খাতুন খুব কাঁদেন, নিজের 2 ছেলে দুজনেই হাতের বাইরে। একজনে তো সমুদ্রে গেলে মাসের পর মাস আর খোঁজ থাকে না, আর একজনকে কল দিলেও মাঝে মাঝে পাওয়া যায় না। মেহরাজ বাড়ির সদর দরজা এসে কলিং বেল চাপে বেশ কয়েকবার। গম্ভীর মুখখানা শান্ত সমুদ্রের ন্যায়, মনের ভেতরে কথা কারো পড়ার সাধ্য নেই। বেশ কিছুক্ষণ কলিং বেল চাপার পর বাড়ির কাজের মহিলা রহিমা খালা চোখ ডলতে টলতে দরজা খুলে দিয়ে বলে, কে? কথাটা বলে সামনে লম্বা চওড়া সুপুরুষ মেহরাজকে দেখে চিনতে একটু অসুবিধা হয় না রহিমার। সাথে সাথে চিল্লিয়ে বাড়ি মাথা তুলে, কই সবাই? বড় ভাইজান বাড়িতে আছে? খালাম্মা ঘুমাইছেন? কই আপনি? কথাগুলো চিল্লিয়ে বলতে বলতে ভেতরে চলে যান। মেহরাজও বাড়ির ভেতরে ঢুকে হাতে থাকা লাগেজটা নিয়ে। রহিমার এই মাঝরাতে বাড়ি মাথায় তুলে চিল্লানো দেখে নিলয় মির্জা, নাহিদা খাতুন, শারমিন খাতুন, হাসান সাহেব সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। হাসান সাহেব রহিমাকে কিছু বলে ধমক দিতে যাবে, তার আগে শারমিন খাতুন ছুটে গিয়ে মেহরাজের সামনে গিয়ে বলতে শুরু করে, দাদু ভাই, তুই বাড়িতে ফিরছস? কতদিন তোরে দেখি নাই, একবারও কি মনে পড়ে আমারে? কথাটা বলে চুমু দিতে থাকে মেহরাজের মুখে। মেহরাজ সবার সাথে গুরুগম্ভীর হলেও তার দাদির কাছে সে বেশ হাসি খুশি। নাহিদা নিজের ছেলেকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সেদিন মেহরাজ চলে যাওয়ার পর কতবার মেহরাজকে কল করেছে, তবে মেহরাজ ধরেনি। আর আজ কতদিন পর ছেলেটাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছেন তিনি। বেশ খানিকক্ষণ পর মেহরাজ নাহিদা খাতুনকে ছাড়িয়ে নিজের বাবা আর দাদের পায়ে সালাম করে। যদিও নিলয় মির্জার নিজের ছেলের উপরে রাগ, তবে তা এখন প্রকাশ করলেন না, কারণ ছেলেটা সবেমাত্র বাড়িতে ফিরেছে। প্রতিদিনের মতো আজকেও ফজরের আজানের পরপরই মায়ের ডাকে ঘুম ভাঙে শ্রেয়সীর। ওয়াশরুম থেকে উজু করে এসে নামাজ পড়ে নেয় মায়ের সাথে।
নামাজ শেষে শ্রেয়সী পড়তে বসে আর খাদিজা খাতুন চলে যান রান্নাঘরে। নিত্যদিনের মুক্ত কাজ ও রান্নাঘরে এসে দেখেন তোহা মাথায় ওড়না দিয়ে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। খাদিজা খাতুন কতবার তোহাকে নিষেধ করেছে এত সকালে রান্নাঘরে না আসতে, তবে কে শোনে কার কথা। তোহা খাদিজা খাতুন আসার আগে রান্নাঘরে এসে হাজির হয়। খাদিজা খাতুন বেশ খুশি এমন বৌমা পেয়ে। বৌমা তো না, পুরো মেয়ের মতো। আলতাফ শেখ ভোরবেলা নামাজ পড়ে হাঁটতে বের হন। প্রতিদিন ডায়াবেটিস আছে তার প্রতিদিন সকালে হেঁটে নিয়ন্ত্রণে রাখেন। তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে বাজারে চলে যান। বাজারে বিশাল মুদিখানায় ব্যবসা আছে আলতাফ শেখের। প্রায় 15 জন কর্মচারী কাজ করে সেখানে। তারপর সিয়ামও গিয়ে বসে দোকানে। দু বাপ ছেলের আয়ত্তে বাজারের নামকরা দোকান হয়ে উঠেছে তাদের। গাড়িতে 8টা বাজতেই শ্রেয়সী পড়ার টেবিল থেকে উঠে পড়ে। ওয়াশরুমে কলেজ ড্রেস পরে বের হয়। কালো বোরকা, সাদা হিজাব, বোরকার হাতে কলেজের ব্যাজ, গলায় আইডি কার্ড ঝুলিয়ে নেয়। মুখে কালো ওয়ান টাইম মাস্ক, শুধু টানা চোখ জোড়াই দেখা যাচ্ছে শ্রেয়সী। যদিও আজ ক্লাস নেই, তবে ম্যাম যেতে বলেছে। কালকের অনুষ্ঠানে তাদের উপর খুশি হয়ে প্রিন্সিপাল কিছু উপহার দিবে আজ। শ্রেয়সী ঘর থেকে রেডি হয়ে বের হয়। খাবার টেবিলে বসে আছে সিয়াম, তোহা, সায়ন ও আলতাফ শেখ। শ্রেয়সী এগিয়ে সবার উদ্দেশ্যে সালাম দেয়। শ্রেয়সীর সালামের প্রতি উত্তর করে আলতাফ শেখ মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে পাশের চেয়ারে। শ্রেয়সী খেতে চায় না, তবে বাবার ভাইয়ের কারণে চুপচাপ সকালের নাস্তা করে ওঠে। তারপর সিয়াম সবার থেকে বিদায় নিয়ে শ্রেয়সীকে নিয়ে চলে ইরুদের বাড়ি পর্যন্ত। সেখান থেকেই দুজনকে রিকশায় তুলে দিয়ে সিয়াম বাজারে যাবে। এটা সিয়ামের এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অনেক আদরের বোন তার। মির্জাবাড়ির সকলে খাবার টেবিলে বসে আছে। হাসান সাহেবের পাশে শারমিন খাতুন, তার সামনাসামনি বসেছে নিলয় মির্জা। নাহিদা খাতুন নাস্তা এনে রাখছেন টেবিলের উপর। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো মেহেরাজ। পরনে ব্ল্যাক কার্গো প্যান্টের সাথে ইয়াশ কালারের টি শার্ট, চোখ মুখ বরাবরের মতো গম্ভীর। মেহেরাজ নিচে এসে তীক্ষ্ণ চোখে চারিপাশে একবার পরখ করলেও তবে কাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ল না। মেহেরাজ তেমন মাথা না ঘামিয়ে বাবার পাশে চেয়ার টেনে বসে পড়ল। নীলা মির্জা গম্ভীরভাবে বসে খেয়ে যাচ্ছেন। মেহেরাজ সেদিকে খেয়াল করেনি। নাহিদা খাতুন সবার প্লেটে ডিম ভাজি আর কলিজা ভুনা তুলে দিলেন। তারপর রুটির প্লেট এগিয়ে দিলেন। সবাই খাচ্ছে। খেতে খেতে শারমিন খাতুন মেহেরাজকে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই, এবার কি কয়দিন থাকবি নাকি হুট করে যাবি? দাদির কথায় মেহেরাজ গালে থাকা খাবারটুকু চিবিয়ে দাদির দিকে তাকিয়ে স্মিত হেসে ঠোঁটে টেনে পড়ল, হুট করে ডিউটি না পড়লে যাব না দাদি, এবার 3 মাসের ছুটি দিয়েছে। তুই তো প্রতিবারই বলিস, কিন্তু এই সব তো চলে যাস। না দাদি, এবার থাকবো। অনেক তো সমুদ্রে কাটালাম, এবার তোমাদের সাথে কিছুদিন কাটাই। মেহেরাজের কথায় খাদিজা খাতুন খুব খুশি হন। ছেলেটাকে এবার পছন্দের সব খাবারগুলো নিজ হাতে রান্না করে খাওয়াবেন পেট পুড়ে। সমুদ্রে কি খায় না খায়, মায়ের হাতের রান্না কি স্বাদ পায়? মেহেরাজ খাওয়া শেষ করে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। তারপর আবারও তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখে। না, রান্নাঘরেও নেই। মেয়েটা কোথায় তাহলে? কাল রাতে তো মনে করেছিল ঘুমাচ্ছে, কিন্তু আজ কোথায়? মেয়েটা কি এখানে নেই? মেহেরাজের মাথায় কথাটা আসলো, জিজ্ঞাসা করতে পারে না সরাসরি। তাই বুদ্ধি করে বাড়ির সকলের জন্য আনা উপহারগুলো দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘর থেকে নিয়ে চলে আসে। এতক্ষণে সবার খাওয়া শেষ। সোফায় বসে আছে। খাদিজা খাতুনও রান্নাঘরে সব গুছিয়ে বাইরে আসলেন। মেয়েরাজ সোফায় বসে। দাদার জন্য আনা পাঞ্জাবি, দাদির জন্য আনা জামদানি শাড়ি, মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য দামি পাঞ্জাবি। সবশেষে তার বইয়ের জন্য আনা শাড়িগুলো বের করলো। মেয়েরাজের কেমন একটা লাগছিল বইয়ের কথা উঠাতে। মেয়েরাজের ভাবনার মাঝে নাহিদা খাতুন বলে, আব্বা, শাড়িগুলো কার? ভারী সুন্দর তো। মায়ের কথার পিঠে মেয়েরাজের কথাটা বলতে কেমন লাগছিল, তাও শান্ত কণ্ঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমাদের বৌমার। মেয়েটা তো বাচ্চাদের মতো, এই রঙগুলো মানাবে। মেহেরাজের কথা শুনে যেন মির্জাবাড়িতে বোমা বিস্ফোরণ হলো। সবাই অবাক চোখে একে অন্যকে দেখছে। খাদিজা খাতুন বারবার শুকনো ঢোক গিলছে। মেহেরাজের কথার পিঠে নিলয় মির্জা কিছু রাগী কণ্ঠে বলেন, বউ মানে? আমার বিয়ে করা বউ। মেহেরাজের সোজা কথা। মেহেরাজের স্বাভাবিক কণ্ঠ শুনে নিলয় মির্জা এবার নিজের রাগ সংবরণ করতে না পেরে বলেন, কিসের বউ তোমার? ফেলে রেখে চলে যাওয়ার সময় মনে ছিল না বউয়ের কথা? বাবার কথায় মেয়েরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সে নিজেও মানছে তার ভুল ছিল, তাই বলে বইয়ের কথা জিজ্ঞাসা করতেও পারবে না। মেয়েরাজ দমে চায় না, গম্ভীর তেজি কণ্ঠে বলে, হ্যাঁ, ফেলে রেখে গেছিলাম, তবে নিজের ঘরে। আর হ্যাঁ, মানছি, বলেছিলাম আমার কাছ থেকে আশা করো না আর কিছু। আমি বলেছিলাম বিয়ে মানি না, বলিনি। আর আমার কাজের প্রায়োরিটি আমার কাছে ফার্স্ট। আম্মু যখন বাধা দিয়েছিল তখন মাথায় কাজ করছিল না।
মেহেরাজের কথা সবাই শুনে। নিলয় মিত্র এখনও রাগে ফুঁসছে। নাহিদা বেগম কেমন ভয়ে ভয়ে বাপ ছেলের দিকে বারবার তাকাচ্ছেন। মেহেরাজ আবারও বলে ওঠে, মেয়েটা কোথায়? মেহেরাজের মুখ থেকে কথাটা বের হতে দেরি হয়, তবে হাসান সাহেবের মেহেরাজের গালে ঠাস করতে চড় মারতে দেরি হয় না। দাদার হাত চড়ে খেয়ে হতভম্ব হয়েছে মেহেরাজ। বাড়ির সকলেই অবাক হয়ে গেছে। মেহেরাজ দাদার মুখের দিকে তাকাতে হাসান সাহেব রাগী কণ্ঠে বলে, লজ্জা করছে না তোমার? বিয়ের দিন যে মেয়েটার মুখ না দেখেই ফেলে রেখে চলে গেলে তখন মনে হয়নি মেয়েটা কেমন লাগছে? যখন আলতাফ ওর মেয়ের নিয়ে গেল, দুদিন পর ডিভোর্স পাঠিয়ে দিতে তোমার বাধেনি? মনে হয়নি মেয়েটার উপর দিয়ে কী যাবে? এখন কিসের বউ তোমার? যার সাথে ডিভোর্স হয়েছে সে কিভাবে তোমার বউ হয়? আর তার খোঁজ খবর জেনে তোমার কি হবে বলো আমাকে? হাসান সাহেব রাগী কণ্ঠে কথাগুলো বলে থামতেই মেহেরাজ বলে, হোয়াট? ডিভোর্স মানে? ডিভোর্স মানে তালাক। তালাক দিয়েছো ওর বাচ্চা মেয়েটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে দাদু? কি আবল তাবল বলছো? আমি কবে ডিভোর্স দিয়েছি? আমি তো যেদিন বাড়ি থেকে গেছি সেদিন রাতেই মিশনে চলে গেছিলাম, আর 1 সপ্তাহ আগে এসেছি। তোমার বাবা তো দেখালো তোমার সিগনেচার ডিভোর্স পেপারে। এখন মজা করছো আমার সাথে? হাসান সাহেবের এই কথায় মেহেরাজ থমকে যায়। সে জানেও না তার ডিভোর্স হয়ে গেছে, আবার ডিভোর্স পেপারে তার সিগনেচারও আছে। মেহেরাজ নিলয় মিত্রের দিকে তাকাতেই তিনি মাথা কিছুটা নামিয়ে নেন। তারপর নিজের স্ত্রীর দিকে তাকান। নাহিদা খাতুনও তার দিকে তাকিয়েছে। মেহেরাজ বাবার সামনে সে শান্তভাবে জিজ্ঞাসা করে, দাদু কি বলছে আব্বু? আমার ডিভোর্স হয়েছে মানে? আর আমার সিগনেচার কিভাবে ডিভোর্স পেপারে এলো, যেখানে আমি জানি না এসব? মেহেরাজ শান্ত কণ্ঠ শুনে নাহিদা খাতুন কেঁপে ওঠে। ঝড়ের পূর্বাভাস যেন সেই কণ্ঠে। নিলয় মির্জা কোনো উত্তর দেয় না। মেহেরাজ আবারও বলে, কি হলো আব্বু? আমি ডিভোর্স কবে দিলাম? নিলয় সাহেব তাও কিছু বললেন না। মেহেরাজ জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। মাথার রগগুলো ফুলে উঠেছে, চোখের শিরাগুলো লাল হয়ে গেছে রাগে। মেহেরাজ হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। লাথি মারে সামনে থাকা টি টেবিলে। সাথে টি টেবিলটা উল্টে গিয়ে উপরে থাকা কাজগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মেহেরাজ চিৎকার করে বলে,